নমস্কার বন্ধুরা, গল্প দিদির আসরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। বন্ধুরা, গল্প দিদির আসরের আজকের নিবেদন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বামনের মেয়ে। আজ আমরা শুনব এর তৃতীয় ভাগ। সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে গাঢ় হইয়া আসিতেছিল, কিন্তু তখনও আলো জ্বালা হয় নাই। অরুণ তাহার পরিবার ঘরের মধ্যে টেবিলের উপর দুপা তুলিয়া দিয়া কড়িকাঠের প্রতি দৃষ্টি নিবদ্ধ করিয়া স্থির হইয়া বসিয়াছিল। তাহার কোরের উপর বই খোলা, কিন্তু একটু মনোযোগ করিলেই দেখা যাইত যে এ কেবল সন্ধ্যার অজুহাতেই পড়া বন্ধ হয় নাই, বরঞ্চ আলো তখন যথেষ্ট ছিল। তখনও এ বই অমনি পড়িয়াই ছিল। বস্তুত সেই দিন হইতে সে এ কাজে যায় নাই, বাড়ির বাহির পর্যন্ত হয় নাই। এই কয়টা দিন তাহার কেবল একটা কথাই বারবার মনে পড়িয়াছে যে একজনের কাছে একেবারে অস্পৃশ্য হইয়া গেল। ঘৃণা এবং অসুচিতা এত দূর গিয়াছে যে তাহাকে ছুঁইয়া ফেলিলেও একজনের মুখের পান ফলিয়া দেবার প্রয়োজন হয়। সহসা তাহার চিন্তার বাদ পাইল। দ্বারের কাছে একটা শব্দ শুনিয়া সে চোখ নামাইয়া ঠাওর করিয়া জিজ্ঞাসা করিল, কে ওখানে? আমি সন্ধ্যা বলিয়া সাড়া দিয়া সন্ধ্যা দরজা খুলিয়া চৌকাঠ ধরিয়া দাঁড়াইল। অরুণ ব্যস্ত হইয়া পা নামাইয়া উঠিয়া দাঁড়াইল এবং একান্ত বিস্ময়ের কণ্ঠে প্রশ্ন করিল, তুমি এখানে এমন সময় যে? ঘরে এসে বসো। সন্ধ্যা কহিল, আমার বসবার সময় নেই। আমি পুকুরে গা ধুতে এসে তোমার কাছে লুকিয়ে এসেছি। আমাদের একটা মান রাখতে হবে অরুণদা। অরুণ অধিকতর বিস্মিত হইয়া বলিল, মান? তোমাদের? নিশ্চয়ই রাখবো সন্ধ্যা। তা আমি জানতুম বলিয়া সন্ধ্যা ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া কেবল কহিল, বাবার কাছে শুনলুম এই কয়দিন তুমি কাজে যাওনি, বাড়ি থেকে পর্যন্ত বের হওনি। কেন শুনি? আমার শরীর ভালো নেই। সন্ধ্যা কহিল, না থাকা আশ্চর্য নয়, কিন্তু তা নয়। বাবা তাহলে সকলের আগে সেই কথাটাই বলতেন। অরুণ চুপ করিয়া রহিল। সন্ধ্যা নিজেই একটুখানি স্থির হইয়া পুনশ্চ জিজ্ঞাসা করিল, কারণ আমি জানি অরুণদা, কিন্তু আমাদের বাড়িতে তুমি আর কখনো যেও না। অরুণ আস্তে আস্তে ঘাড় নাড়িয়া বলিল, না, শুধু কেবল তোমাদের বাড়িতেই নয়, এই গ্রামের বাস তুলে দিয়ে আমি অন্য কোথাও চলে যাব, যেথায় বিনা দোষে মানুষে মানুষকে এত হীন, এত লাঞ্ছিত করে না। আমি সে কথাই দিনরাত ভাবছি। সন্ধ্যা মুখ তুলিয়া বলিয়া উঠিল, জন্মভূমি ত্যাগ করে চলে যাবে? অরুণ কহিল, জন্মভূমিই তো আমাকে ত্যাগ করেছে সন্ধ্যা। আজ তোমার কাছে আমি এমন অসুচি হয়ে গেছি যে তোমাকে মুখের পান পর্যন্ত ফেলে দিতে হলো। এই ঘৃণা সয়েও কি আমাকে তুমি এই গ্রামে থাকতে বলো? সন্ধ্যা নিরুত্তরে অধমুখে দাঁড়াইয়া রইল। অরুণ কহিল, আচারের নাম নিয়ে এই চিরাগত সংস্কার তোমাদের মনটাকে হয়তো আর স্পর্শ করে না, কিন্তু যেখানে করে, যেখানে মানুষের হাত থেকে মানুষের লাঞ্ছনা, মানুষের যে বেদনা কতদূর বিদ্ধ করতে পারে,
এই কথাটা যে একদিন আমাকে এমন করে অনুভব করতে হবে তা আমি স্বপ্নেও ভাবিনি সন্ধ্যা। সন্ধ্যা ক্ষণকাল মৌন থাকিয়া কহিল, কিন্তু এ লাঞ্ছনা যে তুমি নিজেই টেনে এনেছ অরুণদা। অরুণ কহিল, কি জানি, কিন্তু আচ্ছা আচ্ছা সন্ধ্যা, প্রায়শ্চিত্ত করলে কি এর কোনো উপায় হবে বলো? সন্ধ্যা বলিল, হতেই পারে, কিন্তু একদিন আত্মমর্যাদা হারাবার ভয় তুমি রাজি হওনি। আবার আজ যদি নিজেই তাকে বিসর্জন দাও তো? আমি বলি অরুণদা, তুমি আর যাই করো, এখানে আর থেকো না। অরুণ কহিল, কিন্তু তোমার ঘৃণা যে সেখানেও আমাকে টিকতে দেবে না। কিন্তু তাতেই বা তোমার কতটুকু ক্ষতি? অরুণ কহিল, সন্ধ্যা, এ কথা তুমি নিজের মুখে উচ্চারণ করতে পারলে? সন্ধ্যা বলিল, তুমি যে আমার লজ্জার, আমার সংকোচের আবরণটুকু রাখতে দিলে না অরুণদা। আভাসে ইঙ্গিতে তোমাকে কতবার জানিয়েছি, সে কিছুতেই হয় না। তবুও তোমার ভিক্ষার জবরদস্তি যেন কোনো মতেই শেষ হতে চায় না। বাবা রাজি হতে পারেন, মাও ভুলতে পারেন, কিন্তু আমি ভুলতে পারিনি। আমি কত বড় বামুনের মেয়ে। অরুণ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া বলিল, আর আমি? সন্ধ্যা বলিল, তুমিও আমার স্বজাতি, কিন্তু তবুও বাঘ আর বেড়াল তো এক নয় অরুণদা। কিন্তু কথাটা বলিয়া ফেলার সঙ্গে সঙ্গে সে নিজেই যেন মনে মনে শিউরিয়া উঠিল। অরুণ আর কথা কহিল না, কেবল তাহার মুখের উপর হইতে নিজের বিস্মিত ব্যথিত চোখ দুটি সরাইয়া লইল। সন্ধ্যা জোর করিয়া একটু হাসবার চেষ্টা করিয়া কহিল, তুমি যেখানেই যাও অরুণদা, আমাকে কিন্তু সহজে ভুলতে পারবে না। অনেক কাল তোমার কথা মনে থাকবে। বারবার এত অপমান তোমাকে কেউ করেনি। অরুণ মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, তুমি যে জন্যে এসেছিলে তা তো এখনো বললে না। সন্ধ্যা প্রত্যুত্তরে শুধু একটু হাসিল। এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া বলিল, পৃথিবীতে আশ্চর্যের আর অন্ত নেই। তারপরে কি একটা বলিতে গিয়া হঠাৎ থামিয়া গিয়া কহিল, অথচ আমার মান তুমি না রাখলে পৃথিবীতে আর রাখিবার কেউ নেই। এর তোমার বিশ্বাস হয় অরুণদা? অরুণ শুধু নিঃশব্দে চাহিয়া রইল। সন্ধ্যা কহিল, এক কড়ি দুলের বিধবা স্ত্রী আর তার মেয়েকে এক কড়ির বাপ তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমার বাপ তাদের ডেকে এনেছেন। আমি দিয়েছি তাদের আশ্রয়। কোথায়? আমাদের পুরনো গোয়াল ঘরে, কিন্তু বামুন পাড়ার মধ্যে তারা থাকতে পাবে না। অরুণ বিস্ময়াপন্ন হইয়া জিজ্ঞাসা করিল, কেন? সন্ধ্যা বলিল, কেন কি, তারা যে দুলে। তারা আমাদের পুকুরঘাট থেকে খাবার জল নেয়। তারা পথের উপর ছাগলকে ফ্যান খাওয়ায়। গোলক ঠাকুরদা না জেনে পাছে মারিয়ে ফেলেন। মা প্রতিজ্ঞা করেছেন কাল সকালে তাদের ঝাঁটা মেরে বিদায় করে তবে স্নান করবে। তুমি তাদের স্থান দাও অরুণদা, তাদের কিচ্ছু নেই, তারা একেবারে নিরাশ্রয়। অরুণ কহিল, বেশ, কিন্তু কোথায় স্থান দেব? সন্ধ্যা বলিল, তা আমি জানি নে, যেখানে হোক। তুমি ছাড়া আমি আর কাকে গিয়ে বলবো? অরুণ একটু ভাবিয়া বলিল, আমার উড়ে মালির বাড়ি চলে গেছে, তার ঘরটাতে কি তারা থাকতে পারবে? না হয় একটু আধটু সারিয়ে দেব।
সন্ধ্যা মুখ তুলিয়া কথা কহিতে পারিল না, কেবল অধমুখে মাথা নাড়িয়া তাহাই সম্মতি জানাইল। অরুণ কহিল, তাহলে তাদের পাঠিয়ে দাও গে, মালিটা ফিরে এলে তার অন্য কোনো ব্যবস্থা করে দেব। সন্ধ্যা ইহার জবাব দিতে পারিল না, তেমনি নতনেত্রে থাকিয়া বোধহয় আপনাকে সামলাইতে লাগিল। তারপর আস্তে আস্তে বলিল, এখন আমার মুখে পান নেই, গা ধুতে এসেছিলাম, এই সময় তোমাকে একটু প্রণাম করে পায়ের ধুলো নিয়ে যাই। এই বলিয়া সে গড় হইয়া নমস্কার করিয়া তাহার পায়ের ধুলা মাথায় দিয়া দ্রুতপদে অদৃশ্য হইয়া গেল। অরুণ তাহাকে ফিরে আইয়া ডাকিবার বা আর কিছু জিজ্ঞাসা করিবার চেষ্টা করিল না, কেবল সেদিকে চাইয়া সে স্তব্ধ হইয়া বসিয়া রইল। বোধ করি এর দিন দুই পরে হইবে জগদ্ধাত্রী তাহার পুষ্করিণী হইতে স্নান করিয়া বাড়ি ফিরিতেছিল। পথের মধ্যে রাসমণির সঙ্গে দেখা। তাহার সমস্ত চোখমুখ উত্তেজনা ও আগ্রহের অতিশয্যে কাঁদো কাঁদো হইয়া উঠিয়াছে। কাছে আসিয়া অশ্রু গদগদ কণ্ঠে বলিয়া উঠিলেন, জগ, মা আমার, তোর ওই পাগলি মেয়েটা কিসে সে এমন তপস্যাই করেছিলে? হ্যাঁ, এই যে স্বপ্নের অতীত। জগদ্ধাত্রী কিছুই বুঝিলেন না, কিন্তু এর মুখে কেবল মেয়েটার নাম শুনিয়াই তিনি মনে মনে ভয় পাইলেন। উদ্গ্রীব হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে মাসি, কি করেছে সন্ধে? রাসমণি বলিলেন, যা করেছে তা পৃথিবীতে কোনো মেয়ে কবে করেছে শুনি? যা, ভিজে কাপড়ে ভিজে চুলে গিয়ে শ্রীধরকে ষষ্ঠাঙ্গ প্রণাম কর, পঞ্চাননের আর বিশালক্ষীর স্থানে গিয়ে পুজো পাঠিয়ে দে। কিন্তু আমাকে বাছা ইষ্ট কবচখানি গলায় ধারণ করতে একটু সরু সোনার গোট করিয়ে দিতে হবে, তা কিন্তু আমি বলে দিলাম। জগদ্ধাত্রী আকুল হইয়া কলিলেন, কি হয়েছে মাসি, খুলে বলো না, বুঝবো কি করে? রাসমণি একটু হাসিয়া বলিলেন, খুলে বলতে হবে, তবে বলি। তোরা মায়ে ঝিয়ে ঢের পুণ্যি করেছিলিস, নইলে এ কখনো হয় নাকি? ভেবে মরছিলিস মেয়েটার বিয়ে দেব কি করে। এখন যা, একেবারে রাজার শাশুড়ি হয়ে বস গে। কথা শুনিয়া জগদ্ধাত্রী দুই চক্ষু কপালে তুলিয়া চাহিয়া রহিলেন। রাসমণি সদয় কণ্ঠে কহিলেন, তোর একা দোষ নেই জগ, শুনে আমি কেমন চেয়েছিলুম, মনে হলো বুঝি জেগে জেগে স্বপ্ন দেখছি। জগদ্ধাত্রী বলিলেন, খুলেই বলো না মাসি, কি হয়েছে? আমি যে আকাশ পাতাল ভেবে মরলুম। রাসমণি তখন জগদ্ধাত্রীর বাম বাহুটা নিজের মুঠার মধ্যে গ্রহণ করিয়া কানের কাছে মুখ আনিয়া ফিসফিস করিয়া বলিলেন, কথা গোপন রাখিস মা, আহ্লাদে এক্ষুনি জানাজানি করে ফেলিস নে, ভাঙচি পড়ে যেতে পারে। আমাকে ছাড়া চাটুজ্জেদা আর জনপ্রাণী বিশ্বাস করেন না, তাই সকালেই ডেকে আমাকে বললেন, রাসু, জগদ্ধাত্রীকে খবরটা দিয়ে এসে গে দিদি, তার মেয়ের জন্যে আর ভেবে মরতে হবে না, আমার হাতেই সঁপে দিয়ে একেবারে রাজার শাশুড়ি হয়ে পায়ের উপর পা দিয়ে ঘরে বসুক গে। মনে ভাবলাম, আমার তো বৈকুণ্ঠপুরী শূন্য খা খা করছে, ছেলেটাও মানুষ হচ্ছে না, যাক, এক কাজে দু কাজ হবে, একটা ব্রাহ্মণের কুলরক্ষাও করা হবে, গায়ের মেয়ে গায়েও থাকবে, তাদের তো সবেমাত্র ওই মেয়েটি। কিন্তু কথাটাকে তিনি রাজার ভাবী শাশুড়ির মুখের দিকে চাইয়া আর শেষ করিতে পারিলেন না। শুনিতে শুনিতে জগদ্ধাত্রী একেবারে কাঠ হইয়া গিয়াছিল। রাসমণি ব্যস্ত হইয়া উঠিলেন, কি হলো রে জগ? জগদ্ধাত্রী নিজেকে সামলাইয়া লইয়া
নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, না। মাসি, গোলক মামা তোমাকে তামাশা করেছেন। তামাশা কিলো? এতটা বয়স হলো, তামাশা কাকে বলে জানি নে। তাছাড়া ভাই বোনে তামাশা? জগদ্ধাত্রী কহিলেন, তামাশা বই কি মাসি, হে কি কখনো হতে পারে? রাসমণি একটু হাসিলেন, বলিলেন, তা সত্যি বাছা, আমারও প্রথমে তাই মনে হয়েছিল বুঝি স্বপ্ন দেখছি, কিন্তু পরে বুঝলাম না, জেগেই আছি। মেয়েটার অদৃষ্ট বটে, নইলে কুলিনের মেয়ে ভাগ্যে কখনো এমন হয়েছে দেখেছ না শুনেছি? আশীর্বাদ করি জন্ময়স্তি হয়ে থাকে, কিন্তু যা যা বলে দিলুম আজকেই করোগে বাছা। আর কথাটা যেন পাঁচ কান না হয়, আগে ভালোই ভালোই আশীর্বাদটা হয়ে যাক। জগদ্ধাত্রী বাকশূন্য হইয়া দাঁড়াইয়া রহিলেন। রাসমণি পুনশ্চ বলিলেন, এই সামনের অঘ্রাণের পরেই নাকি 1 বছর আকাল। আমার চাটুর্যের দাদার ইচ্ছেটা, বলিয়া তিনি একটুখানি মুচকিয়া হাসিয়া কহিলেন, আর হবে নাই বা কেন? মেয়ে যে একেবারে লক্ষ্মীপতি মেয়ে, দেখলে যে মুনিরও মন টলে যাবে। তা আবার গোলক চেটুর্যে। বলিয়া সহাস্যে জগদ্ধাত্রীর বাহুর উপর একটু আঙুলে চাপ দিয়া কইলেন, যাও মা, ভিজে কাপড়ে আর দাঁড়িও না, আমিও যাই, বেলা হয়ে গেল, ও বেলা আবার আসবো ক্ষণ, ঢের কথা আছে। এই বলিয়া তিনি আর সময় নষ্ট না করিয়া প্রস্থান করিলেন। জগদ্ধাত্রী অনেকটা যেন টলিতে টলিতে বাড়ি আসিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুরঘরের বারান্দার উপর জলপূর্ণ কলসিটা ধপ করিয়া রাখিয়া দিয়া সিক্ত বস্তে সেখানেই বসিয়া পড়িলেন এবং তাহার দুচক্ষু তপ্ত অশ্রুতে ভরিয়া গেল। তাহার ওই একমাত্র সন্তান, তাহার বড় আদরের সন্ধ্যারূপে এবং গুণে যথার্থই লক্ষ্মী প্রতিমা, সেই প্রতিমার বিসর্জনের আহ্বান আসিল গোলক চাটুর্যের নরককুণ্ডে, যে গোলক কন্যার মাতামহের অপেক্ষা বয়োজ্যেষ্ঠ, তাহারই হাতে সমর্পণ করার চেয়ে মৃত্যুও ভালো। এ তাহার বুকের মধ্যে অগ্নিশিখার ন্যায় জ্বলিতে লাগিল, কিন্তু মুখ দিয়া না কথাটা উচ্চারণ করিতে পারিলেন না। তিনি নিজেও নাকি ব্রাহ্মণ কুলীনের মেয়ে, সমাজে এবং পরিবারের ইহা যে কিছুই বিচিত্র নয়, ইহার যে বহুতর দুর্গতি নাকি স্বচক্ষেই দেখিয়াছেন। তাই নিজের মেয়ের কথা স্মরণ করিয়া অন্তরটা ধুধু করিয়া জ্বলিতে লাগিল। ইহাকে অসম্ভব বলিয়া নিবাই বা ফেলিবার এক বিন্দু জল কোনো দিকে চাইয়া খুঁজিয়া পাইলেন না। একাকী বসিয়া নিঃশব্দে কেবল অশ্রু মুছিতে লাগিলেন এবং কেবল মনে হতে লাগিল, অচির ভবিষ্যতে হয়তো ইহাই একদিন সত্য হইয়া উঠিবে। হয়তো এই বিভৎস মানুষটার দুর্জয় বাসনাকে বাধা দেবার কোনো উপায় তিনি খুঁজে পাইবেন না। উহার সেদিনের সকৌতুক রহস্যালাপের কথাগুলি তাহার ঘুরিয়া ঘুরিয়া কেবলই স্মরণ হইতে লাগিল। তাহার মধ্যে যে এতখানি গরল গোপন ছিল, তাহা কে সন্দেহ করতে পারিত? সদর দরজা দিয়া সন্ধ্যা একখানা চিঠি পড়িতে পড়িতে এক পা করিয়া প্রবেশ করিল। পড়া বোধহয় তখনও শেষ হয় নাই। কোনো দিকে না চাইয়াই ডাক দিল, মা, মাগো। জগদ্ধাত্রী তাড়াতাড়ি চোখ দুটি মুছিয়া সাড়া দিলেন, কেন মা? তাহার ভারী গলার আওয়াজে সন্ধ্যা চমকাইয়া উঠিল। ধীরে ধীরে কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে মা? জগদ্ধাত্রী কন্যার তীক্ষ্ণ দৃষ্টি হইতে মুখ ফিরাইয়া বলিলেন, কিছুই তো হয়নি মা। সন্ধ্যা আরও নিকটে আসিয়া নিজের অঞ্চলে
মায়ের অশ্রুজল সযত্নে মুছাইয়া দিয়া করুণ কণ্ঠে জিজ্ঞাসা করিল, আমার বাবা কি আজ কিছু করেছেন মা? জগদ্ধাত্রী শুধু বলিলেন, না। মেয়ে তা বিশ্বাস করিল না। আস্তে আস্তে জননীর পাশে বসিয়া কহিল, সংসারের সব জিনিস মানুষের মনের মতো হয় না মা। সবাই তো আমার বাবাকে পাগলা ঠাকুর বলেই ডাকে। তুমিও কেন তাকে তাই মনে ভাবো না? জগদ্ধাত্রী কহিলেন, তারা ভাবতে পারে, তাদের লোকসান নেই, কিন্তু আমার মতো কাউকে তা জ্বালা পোয়াতে হয় সন্ধ্যা। এই জ্বালা যে কি, তাহার জন্য কাহাকে এই জ্বালা যে কি এবং তাহার জন্যে কাহাকে কোথায় যন্ত্রণা সহ্য করিতে হইবে, ইহা সে কোনোদিনই ভাবিয়া পাইত না, আজও পাইল না। এবং তাহার নিরীহ পরদুঃখ কাতর অল্প বুদ্ধি পিতার দুঃখে তাহার চিত্ত স্নেহ এবং সমবেদনায় পরিপূর্ণ হইয়া চোখ দুটি ছলছল করিয়া আসিল। কহিল, আমার যদি সাধ্য থাকতো মা, তাহলে বাবাকে নিয়ে আমি বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে এমন কোথাও চলে যেতাম, পৃথিবীর কাউকে তার জন্যে আর জ্বালা সহ্য করতে হতো না। জগদ্ধাত্রী তাহার কন্যার চিবুক হইতে তাড়াতাড়ি হাত দিয়া চুম্বন করিয়া সহস্নে বলিল, বালাই ষাট। কিন্তু আমি যেন তোর সৎ মা, তার অর্ধেক তুই আমাকে ভালোবাসতিস সন্ধে। সন্ধ্যা কহিল, তোমাকে কি ভালোবাসি নে মা? মা বলিলেন, কিন্তু তার কাছে তোর প্রাণের সবটা পড়ে রয়েছে, পায়ে কাকরটি না ফোটে এমনি তোর ভাব। তুই বেশ জানিস তার ওষুধে কিচ্ছু হয় না, তবু তুই প্রাণটা দিতে বসেছিস, কিন্তু আর কারো ওষুধ খাবি নে, পাছে তার লজ্জা হয়। এসব কি আর আমি টের পাই না সন্ধে? সন্ধ্যা দুহাতে মায়ের গলা জড়াইয়া ধরিয়া হাসিয়া কইল, তা বই কি, বাবার মতো ডাক্তার আর কি কোথাও আছে নাকি? মা বলিলেন, নেই সে সত্যি কথা। সন্ধ্যা রাগ করিয়া বলিল, যাও, তোমাকে ঠাট্টা করতে হবে না। মানুষের অসুখ বুঝি একদিনেই ভালো হয়ে যায়? আমি তো আগের থেকে ঢের ছেড়ে উঠেছি। এই বলিয়া প্রসঙ্গটা চাপা দিয়া কহিল, দুলে বউরা উঠে গেছে মা, বাচ্চা গেল। কখন গেল কি জানি, বোধহয় ভোরেই উঠে চলে গেছে। তাহার কৃত্রিম উদাসীন্যে মাকে ভুলাইতে পারিল না। তিনি প্রশ্ন করিলেন, কোথায় উঠে গেল জানিস? সন্ধ্যা তেমনি তাচ্ছিল্য ভরে কহিল, অরুণদার ওই পিছনে বাগানটাতে বুঝি? তার উড়ে পালির একটা ভাঙা ঘর ছিল, তাতেই বোধ হয়। জগদ্ধাত্রী জিজ্ঞাসা করিলেন, অরুণের কাছে তাদের কে পাঠালো? তুই বুঝি? সন্ধ্যা মনে মনে বিপদগ্রস্ত হইয়া কোনো মতে সোজা মিথ্যেটা বাছাইয়া বলিল, অরুণদার কাছে আমি কেন তাদের পাঠাতে যাব মা? আমি কাউকে কারো কাছে পাঠাইনি। এই বলিয়া সে নিরতিশয় বিশ্রী প্রসঙ্গটা তাড়াতাড়ি উল্টাইয়া দিয়া হাতের চিঠিটা মেলিয়া ধরিয়া কহিল, আসল কথাটা তোমাকে বলা হয়নি মা। আমার সন্ন্যাসিনী ঠাকুরমা এবার কাশী থেকে সত্যি সত্যি আসবেন লিখেছেন। তিনি তো কখনো মিথ্যে বলেন না মা, এবার বোধহয় তার দয়া হয়েছে। জগদ্ধাত্রী উৎসুক হইয়া জিজ্ঞাসা করিলেন, মার চিঠি কবে আসবেন লিখেছেন? তাহার কাশীবাসিনী সন্ন্যাসিনী শ্বশ্রু কাশী ছাড়িয়া একটা দিনের জন্য কোথাও যাইতে চাইতেন না। এবার জগদ্ধাত্রী তাহাকে অনেক করিয়া লিখিয়াছেন যে তাহার একমাত্র পৌত্রীর বিবাহে তাহাকে কেবল উপস্থিত হওয়া নয়, কন্যাদানও করিতে হইবে। শাশুড়ি দান করিতে কোনো মতো সম্মত হন না,
কিন্তু যথাসময়ে উপস্থিত হইবেন বলিয়া তিনি জবাব দিয়েছেন। সন্ধ্যা নিজের বিবাহের কথায় লজ্জা পাইয়া বলিল, তোমার চিঠির জবাব তুমিই পড়ো মা, বলিয়া কাগজখানি মায়ের কাছে রাখিয়া দিয়া ব্যগ্র হইয়া কহিল, ও মা, তুমি যে এখনো পর্যন্ত ভিজে কাপড়েই রয়েছ, যাই তোমার জন্যে কাপড়খানা দৌড়ে নিয়ে আসি। এই বলিয়া সে দ্রুত বেগে প্রস্থান করিল। জগদ্ধাত্রী চিঠিখানি মাথায় ঠেকাইয়া বলিল, বউ বলে এতকাল পরে কি সত্যি দয়া হলো মা? বলে তিনি উঠিয়া ধীরে ধীরে ঠাকুরঘরের দিকে যাইবার উদ্যোগ করিতেছিলেন। অকস্মাৎ তাহার স্বামী অত্যন্ত শোরগোল করিয়া বাড়ি ঢুকিলেন। তিনি বলিতেছেন, দুটো দিন যায়নি, দুটো দিন দেখিনি, অমনি হাইপোকন্ড্রিয়া ডেভেলপ করেছে। স্বামীর সহিত জগদ্ধাত্রীর বড় একটা কথা হইত না, কিন্তু তাহার এই অতি ব্যস্ততা এবং বিশেষ করিয়া বেলা 12টার পূর্বে আজ অকস্মাৎ প্রত্যাবর্তন দেখিয়া তিনি মনে মনে বিস্মিত হইলেন। মুখ তুলিয়া শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, কার কি হয়েছে? কহিলেন, অরুণের হাইপোকন্ড্রিয়া। আমি যা না ডায়াগনোসিস করব, কারোর বাবার সাথ দিয়েছে কাটে? কই বিপিনে বলুক তো, এর মানে কি? অন্য সময় জগদ্ধাত্রী বোধ হয় আর দ্বিতীয় কথা কহিতেন না, কিন্তু অরুণের নাম শুনিয়া কিছুটা উদ্বিগ্ন হয়ে কইলেন, কি হয়েছে অরুণের? প্রিয় কহিলেন, ওই তো বললুম গো, বিপিনেই বুঝবে না, তা তুমি? তবু তো সে যা হোক একটু প্র্যাকটিস করেছে। জিনিসপত্র বাঁধা হচ্ছে, বাড়ি ঘরদোর সব জয়দয় বিক্রি হবে। হারান কুণ্ডুকে খবর দেওয়া হয়েছে, ভাগে গিয়ে পড়লুম। যেদিকে যাব না, যেদিকে নজর রাখবো না, অমনি একটা অঘটন ঘটে বসবে। এমন করে কি আমার প্রাণ বাঁচে বাপু? সন্ধে কোথায় গেলি আবার? ধা করে মেডিখানাটা নিয়ে আয় তো মা, একটা রেমেডি সিলেক্ট করে তারে খাইয়ে দিয়ে আসি। যাই বাবা বলিয়া সাড়া দিয়া একখানা মোটা বই হাতে সন্ধে আসিয়া কাছে দাঁড়াইল। জগদ্ধাত্রী রাগ করিয়া কহিলেন, মায়ে পায়ে পড়ি তোমার, খুলেই পড়ো না, কি ছাই হয়েছে অরুণের? প্রিয় চমকাইয়া উঠিলেন, তারপর বলিলেন, আহা, হাইপো মানসিক ব্যাধি। আজকালকার মধ্যে সে দেশ ছেড়ে অন্য কোথাও চলে যেতে চায়, হারান কুণ্ডুকে সমস্ত বেচে দিয়ে। তা হবে না, তা হবে না, ওসব আমি হতে দেব না। একটি ফোঁটা দুই শক্তির। সন্ধ্যা বিবর্ণ নতমুখের নিঃশব্দে দাঁড়াইয়া রইল। জগদ্ধাত্রী ব্যাকুল কণ্ঠে বলিয়া উঠিল, বাড়িঘর বিক্রি করে চলে যাবে অরুণ? সে কি পাগল হয়ে গেল? প্রিয় হাতখানা সম্মুখে তুলিয়া ধরিয়া কহিলেন, উহু, তা নয়, তা নয়, নিচক হাইপোকন্ড্রিয়া। পাগল নয়, তারে বলে ইনস্যানিটি। তার ওষুধ আলাদা। বিপনে হলে তাই বলে বসতে বটো। কিন্তু জগদ্ধাত্রী কটাক্ষে এবার মেয়ের মুখের প্রতি চাইয়া লইলেন এবং স্বামীর অনর্গল বক্তৃতা সহসা দৃঢ়কণ্ঠে থামাইয়া দিয়া অত্যন্ত স্পষ্ট করিয়া বলিলেন, তোমার নিজের কথা আমার শোনবার সময় নেই। অরুণ কি দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছে? প্রিয় বলিলেন, চাচ্ছে, একেবারে ঠিকঠাক, কেবল আমি গিয়ে। ফের আমি? অরুণ কবে যাবে? প্রিয় থতমত খাইয়া বলিলেন, কবে? আজও যেতে পারে, কালও যেতে পারে, শুধু হারান কুণ্ডু বেটা। জগদ্ধাত্রী জিজ্ঞাসা করিলেন, হারান কুণ্ডু সমস্ত কিনবে বলেছে? প্রিয় বলিলেন, নিশ্চয়, সে বেটা তো কেবল ওই চায়, জলের দামে পেলে বলে। জগদ্ধাত্রী পুনরায় প্রশ্ন করিলেন, এ গ্রামের আর কেউ জানে? প্রিয় বলিলেন, কেউ না, জনপ্রাণীও না, কেবল আমি ভাগ্যে। জগদ্ধাত্রী বলিলেন, তোমার ভাগ্যের কথা জানবার আমার স্বাদ নেই। তুমি শুধু তাকে গিয়ে একবার ডেকে দিতে পারো। বলবে, তোমার খুড়িমা এক্ষুনি একবার
অতি অবশ্য ডেকেছেন। সন্ধ্যা এতক্ষণ পর্যন্ত একটিও কথা কহে নাই, নীরবে দাঁড়াইয়া শুনিতেছিল। এইবার সে চোখ তুলিয়া চাহিল। তাহার মুখ অতিশয় পাণ্ডুর এবং কথা কহিতে গিয়া ওষ্ঠাধর কাঁপিতে লাগিল। কিন্তু তাহার পরেও সে দৃঢ়স্বরে বলিল, কেন মা তুমি তাকে বারবার অপমান করতে চাও? তোমার কাছে তিনি এত কি অপরাধ করেছে শুনি? জগদ্ধাত্রী ভয়ানক আশ্চর্য হইয়া কইলেন, কে তাকে অপমান করতে চাইছে সন্ধে? সন্ধ্যা কহিল, না, তুমি কখনো তাকে এ বাড়িতে ডেকে পাঠাতে পারবে না। জগদ্ধাত্রী কইলেন, ডেকে দুটো ভালো কথাও তো বলতে পারি, তাতে দোষ কি? সন্ধ্যা বলিল, ভালো হোক মন্দ হোক, তিনি থাকুন, তিনি যান, বাড়ি বিক্রি করুন বা নাই করুন, আমাদের সঙ্গে তার কি সম্বন্ধে যে তুমি তা বলতে যাবে? এ বাড়িতে যদি তুমি তাকে ডেকে আনো মা, আমি তোমার দিব্যি করে বলছি, এই পুকুরে গিয়ে আমি জলে ঝাঁপ দিয়ে মরব। বলিতে বলিতে সে দ্রুতবেগে প্রস্থান করিল। জননীর প্রত্যুত্তরের জন্যে অপেক্ষা পর্যন্ত করিল না। দুঃসয়ে বিস্ময়ে জগদ্ধাত্রী দু চক্ষু বিস্ফারিত করিয়া দাঁড়াইয়া রহিলেন। কেবল প্রিয়বাবু চিৎকার করিয়া বলিতে লাগিল, আহা, বইখানা দিয়ে যায় না ছাই, বেলা হয়ে গেল, একটা রেমেডি সিলেক্ট করে ফেলি। সন্ধ্যা! সন্ধ্যা ফিরিয়া আসিয়া হাতের বইটা পিতার পায়ের কাছে রাখিয়া দিয়া চলিয়া গেল। তিনি সেইখানে বসিয়া পড়িয়া ওষুধ নির্বাচনে মনোনিবেশ করিলেন। জগদ্ধাত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়াইয়া থাকিয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া কহিলেন, তুমি কি মেয়ের বিয়ে দেবে না বলে ঠিক করেছ? প্রিয় কাজ করিতে করিতে বলিলেন, দেব দেব, নিশ্চয় নিশ্চয় দেব। কবে দেবে? শেষে একটা কিছু হয়ে গেলে দেবে? ওহু। জগদ্ধাত্রী এক মুহূর্ত স্থির থাকিয়া কহিলেন, রসিকপুরে যাও না একবার। প্রিয় খোলা পাতার একটা স্থান আঙ্গুল দিয়ে চাপিয়া মুখ তুলিয়া চাহিলেন, কহিলেন, রসিকপুরে? কার কি হয়েছে? কেউ কি খবর দিয়ে গেছে নাকি? কখন দিয়ে গেল? জগদ্ধাত্রী একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, জয়রাম মুখুজ্জের নাতির সঙ্গে যে বিয়ের কথা হয়েছিল, যাও না গিয়ে, গিয়ে একবার পাত্রটি দেখে এসো না। প্রিয় কহিলেন, কিন্তু যাই কখন? দেখলে তো একটা বেলা না থাকলে কি কাণ্ড হয়। অরুণের এই দশা। আবার চাটুর্য মশাই ওখান থেকে খবর দিয়ে গেছে তার শাড়ির নাকি ভারী অসুখ। জগদ্ধাত্রী কিছুটা বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কার? জ্ঞানদার অসুখ? কি হলো আবার তার? প্রিয় বলিলেন, অম্বল অম্বল, খাবার দোষে অজীর্ণ রোগ, কেবল গা বমি বমি। অরুণের ওখান থেকে ফিরে গিয়েই একটি ফোঁটা। জগদ্ধাত্রী বলিলেন, তাদের ওষুধ দেবার ঢের লোক আছে, তোমার পায়ে পড়ি, একবার যাও রসিকপুরে, পাত্রটিকে একবার দেখে এসো, যাই হোক একটা মেয়েটার উপায় করো। গৃহিণীর অশ্রুবিকৃত কণ্ঠস্বর বোধ করি প্রিয়বাবুকে কিঞ্চিৎ প্রকৃতস্থ করিল। কহিলেন, কিন্তু পাত্রটি যে শুনি ভারী বকাটে, কেবল নেশা ভাঙ। জগদ্ধাত্রী আর ধৈর্য রক্ষা করিতে পারিলেন না, সহসা কাঁদিয়া ফেলিয়া বলিলেন, করুক নেশা ভাঙ, হোক গে বকাটে, তবু মেয়েটা দুদিন নোয়া সিঁদুর পড়তে পাবে। তুমি কি? তোমার হাতে আমার বাপ মা দিয়ে থাকতে পারেনি, তুমি বা পারবে না কেন? এই বলিয়া তিনি অঞ্চলে চোখ মুছিতে মুছিতে দ্রুতপদে চলিয়া গেলেন। প্রিয় অবাক হইয়া ক্ষণকাল চাহিয়া রইলেন। তাহার পরে বইখানি মুড়িয়া একটা দীর্ঘ নিঃশ্বাস মোচন করিয়া কহিলেন, দুটো সাংঘাতিক রোগী, এমন ধারা করলে একটি রেমেডি সিলেক্ট করা যায়?
বলিয়া পুনশ্চ একটা নিঃশ্বাস ফেলিয়া বইটা বগলে চাপিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেলেন। স্নান, পূজান্নিক এবং যথাবিহিত সাত্ত্বিক জলযোগাদি সমাপন করিয়া মূর্তিমান ব্রাহ্মণের ন্যায় গোলক চাটুর্যে মহাশয় ধীরে ধীরে নিচে অবতরণ করিলেন এবং বোধ হয় সোজা বাহিরেই যাইতেছিলেন। হঠাৎ কি মনে করিয়া পাশের বারান্দায় ঘুরিয়া ভাড়ার ঘরের সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন এবং অত্যন্ত অকস্মাৎ উদ্বেগে পরিপূর্ণ হইয়া বলিয়া উঠিলেন, এসব কি হচ্ছে বলো দেখি ছোট গিন্নি? অসুখ শরীরে গৃহস্থালির ছাইপাশ খাটুনুটি না খাটলেই নয়, তাই আমি বলি। আচ্ছা, দেহ আগে না কাজ আগে? জানালা বটি পাতিয়া তরকারি কুটিতেছিল, কুটিতেই লাগিল। তাহার কাষ্ঠপাদুকার বিকট খটাখট শব্দেও যেন তাহার কানে যায় নাই। তাহার উৎকণ্ঠিত অনুযোগও তেমনি তাহার কানে গেল না। গোলক এক মুহূর্ত স্থির হইয়া থাকিয়া বলিলেন, ব্যাপার কি? আজ সকালে আছো কেমন? জানদা মুখ তুলিল না। হাতের বেগুনটার প্রতি চোখ রাখিয়া ঘাড় নাড়িয়া জানাইল, ভালো। গোলক অতিশয় আশ্বস্ত হইলেন, কহিলেন, ভালো ভালো, আমি জানি কি না প্রিয় হোক খ্যাপা পাগলা, কিন্তু ওষুধ দেয় যেন ধন্বন্তরী। কিন্তু যেমন বলে যাবে টাইম টাইম খেতে হবে, তাচ্ছিল্য করলে চলবে না কিন্তু বলে যাচ্ছি। জানদা এত কথার কোনো জবাব দিল না, অধমুখেই কাজ করিতে লাগিল। গোলক কিছুক্ষণ তাহার প্রতি চাইয়া থাকিয়া কহিলেন, প্রিয়কে বিশেষ করে বলে দিয়েছি দুটি বেলা এসে দেখে যাবে। সকালে এসেছিল তো? জানদা তেমনি নতমুখে মাথা নাড়াইয়া জানাইল, হ্যাঁ। গোলক খুশি হইয়া বলিলেন, আসবে বই কি, আসবে বই কি, সে যে আমার ভারী অনুগত। কিন্তু ঝি বেটি গেল কোথায়? সে যাবে ওষুধ দিয়ে, আর তুমি এদিক ওদিক খেটে খেটে শরীর পাত করবে, তা আমি হতে দেব না। বলি গেল কোথায় সব? থাক ওসব পড়ে, যাও ওপরে গিয়ে একটি বিশ্রাম করো গে। মধুসূদন তুমি ভরসা। এই বলিয়া গোলক পরের এবং নিজের লৌকিক ও পারলৌকিক উভয় কর্তব্য আপাতত শেষ করিয়া বাহিরে যাইবার উদ্যোগ করিলেন। তাহার খড়মের একটুখানি শব্দে চকিত হইয়া এতক্ষণে জ্ঞানদা মুখ তুলিয়া চাহিল। তাহার মুখের সেদিনের সেই প্রচ্ছন্ন হাসিটুকু আজ নাই। আজ তাহার চিন্তা এবং বিষাদের ঘন মেঘে সমাচ্ছন্ন। চোখ দুটি আরক্ত, পল্লব প্রান্তে অশ্রুর আভাস যেন এখনো বিদ্যমান। সেই সজল দৃষ্টি গোলকের মুখের প্রতি স্থির করিয়া অকস্মাৎ গাঢ় কণ্ঠে প্রশ্ন করিল, তুমি কি প্রিয়বাবুর মেয়ে সন্ধ্যাকে বিয়ে করতে চেয়েছ? আমাকে ঠকিও না, সত্যি বলো। গোলক থতমত খাইয়া হঠাৎ জবাব দিতে পারিলেন না, কিন্তু পরক্ষণে বলিয়া উঠিলেন, আমি? সন্ধ্যাকে? না, কে বললে? জ্ঞানদা কহিল, যেই বলুক। রাসু দিদিকে তুমি তার মায়ের কাছে পাঠিয়েছিলে, সামনের অজ্ঞানেই সমস্ত স্থির হয়ে গেছে। ভগবানের দোহাই, সত্যি কথা বলো। গোলক অস্ফুষ্ট তর্জনে শাসাইয়া বলিল, রাশি বামনি বলে গেছে? আচ্ছা দেখছি আমি। জ্ঞানদা বলিয়া উঠিল, কেন তুমি আমার এই সর্বনাশ করলে? মুখ দেখাইবার দাঁড়াইবা যে আর আমার কোনো স্থান নেই। বলিতে বলিতে তাহার বিকৃত কণ্ঠ বুক ফাটা ক্রন্দনে একেবারে সহস্রধারে ফাটিয়া পড়িল। গোলক ব্যাকুল হইয়া উঠিলেন। চারিদিকে সবাই দৃষ্টিপাত করিয়া
হাত তুলিয়া চাপা গলায় বলিতে লাগিলেন, আহা, করো কি, লোকজন শুনতে পাবে যে, মিছে মিছে, সব কথা মিছে, ঠাট্টা। জ্ঞানদা কাঁদিতে কাঁদিতে বলিল, না, কখনো ঠাট্টা না, কখনো মিথ্যে কথা না, এ সত্যি, এ সত্যি, তুমি সব পারো, তোমার অসাধ্য কাজ নেই। না 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 বলছি, এ ঠাট্টা তামাশা, নাতনি সুবাদে। আহা, চুপ করো না, ঝি চাকর এসে পড়বে যে। বলিতে বলিতে গোলক খটখট করিয়া শশব্যস্তে পলায়ন করিলেন। জ্ঞানদার হাতের বেগুন হাতেই রহিল। সে মুখের মধ্যে অঞ্চল গুজিয়া দিয়া উচ্ছ্বসিত রোদনে প্রাণপণ নিরোধ করিল। বাটির দাসী হাঁপাইতে হাঁপাইতে আসিয়া জানাইল, মাসিমা, জি সঙ্গে করে কানা দাদামশাই যে স্বয়ং এসে হাজির গো। জ্ঞানদা তাড়াতাড়ি চোখ মুছিয়া জিজ্ঞাসা করিল। তাহার অশ্রুকুলসিত ব্যথিত দৃষ্টির সম্মুখে দাসী বিস্ময় লজ্জায় বলিল, তোমাদের পুরনো ঝিকে নিয়ে তোমার শ্বশুরমশাই এসেছেন মাসিমা। কি হয়েছে গা? খবর শুনিয়া জ্ঞানদার মুখের উপর রক্তের লেশ মাত্র যেন আর রহিল না। মুখোমুখি মৃত্যুকে দেখিয়াও মানুষ বোধ করি এরকম পাণ্ডুর হইয়া যায় নাই। দাসী ভীত হইয়া কহিল, কি হয়েছে মাসিমা? জ্ঞানদা ইহার উত্তর দিল না, কেবল বিহল শূন্য দৃষ্টে চাহিয়া রইল। দাসী পুনরায় বলিল, তোমার কি কোনো অসুখ করেছে মাসিমা? এতক্ষণে জ্ঞানদা মাথা নাড়িয়া কহিল, হ্যাঁ। বাবা কতক্ষণ এসেছেন কালী? ঝি বলিল, সে তো জানি না মাসিমা, এইমাত্র দেখলুম তিনি উঠোনে দাঁড়িয়ে বাবুর সঙ্গে কথা কইছেন। জ্ঞানদা আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, বাবুর সঙ্গে? ঝি বলিল, হ্যাঁ, আমি বাইরে থেকে আসছিলাম, বাবু ডেকে বলে দিলেন, কালী, তোমার মাসিমাকে খবর দাও গে, তার শ্বশুরমশাই তাকে নিতে এসেছেন। ও মা, এ যে নিজেই আসছেন। বলিয়া ঝি একটুখানি সরিয়া দাঁড়াইল। পরক্ষণে লাঠির শব্দে বোঝা গেল এই লাঠি যার, তাকে চোখের চেয়ে লাঠির উপর চলাচলের পথটা অধিক নির্ভর করিতে হয়। পরক্ষণে একটি মধ্যবয়স্ক স্ত্রীলোকের পশ্চাতে একজন বৃদ্ধ ব্যক্তি লাঠির দ্বারা পথ ঠাউর করিতে করিতে প্রবেশ করিলেন এবং ডাকিয়া বলিলেন, আমার মা কোথায় গো? জ্ঞানদা উঠিয়া আসিল এবং তাহার পদতলে গলবস্ত হইয়া প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইল। বৃদ্ধ মানুষ চিনিতে না পারিলেও চেহারাটা দেখিতে পাইতেন। তিনি আশীর্বাদ করিতে গিয়া কাঁদিয়া ফেলিয়া বলিলেন, বুড়ো বুড়ো বুড়িকে এমন করে ভুড়ে কি করে আছিস মা? যে স্ত্রীলোকটি সঙ্গে আসিয়াছিল সে গড় হইয়া প্রণাম করিয়া কহিল, তা সত্যি বৌদিদি। বুড়া শাশুড়ি মরে, কেবল মুখে তার, আমার বৌমাকে নিয়ে এসো, আমার বৌমাকে এনে দাও। কেমন করে এতদিন ভুলে আছো বলো তো? জ্ঞানদা এই অভিযোগের কোনো জবাব দিল না, কেবল এক হাতে অশ্রু মুছিতে মুছিতে অন্য হাতে বৃদ্ধ শ্বশুরের হাত ধরিয়া তাহাকে বারান্দায় আনিল এবং স্বহস্তে আসন পাতিয়া তাহাকে বসাইয়া দিয়া নীরবে নতমুখে দাঁড়াইয়া রহিল। বৃদ্ধ উপবেশন করিয়া বলিতে লাগিল, চাটুজ্জে মশাইকে দুখানা চিঠি দিলাম, কিন্তু একটার জবাব পেলাম না। মনে ভাবলাম তিনি বড় লোক, নানা কাজ তার, আমাদের মতো গরিবের উত্তর দেবার, কথা কইবার সময় নেই। কিন্তু মা, আমার এই দুঃখীর ঘরেরই লক্ষ্মী। যে দাসী সঙ্গে আসিয়াছিল অসম্পূর্ণ কথার মাঝখানে বলিয়া উঠিল, হলেই বা ভগ্নিপতি বড়লোক, তাই বলে ঘরের বউকে কতদিন পরের ঘরে ফেলে রাখতে পারে বৌদিদি? তাছাড়া যার সেবা করতে আসা
সে বনি যখন মারা গেল, আমি বলি। বৃদ্ধ বাধা দিয়া বললেন, থাক শুধু সব কথা। তোমার শাশুড়ি ঠাকুরন বৌমা বড় পীড়িত, আর দিন ভালো দেখে তিনি পাঠিয়ে দিলেন যে আমার বউকে নিয়ে এসো। সধু বলিল, বৌদিদি, তোমার জন্যেই বুঝি প্রাণটা তার বেরোচ্ছে না। আজ কদিন থেকে কেবল বলছে, সধু মা আমার, যা একবার তাকে নিয়ে আয়, এনে একবার দেখা আমাকে। বলিতে বলিতে সধুর গলা করুণার আর্দ্র হইয়া উঠিল। বৃদ্ধ কহিলেন, চাটুজ্যমশাই যে আমায় চিঠি দুটো পাননি তা তো আর জানি নে। আমরা কত কথাই না তোলপাড় করেছিলাম। বড় ভালো লোক, সাধু ব্যক্তি। শুনেই বললেন, বিলক্ষণ, আপনাদের বৌমা আপনারা নিয়ে যাবেন, তাতে বাধা দেব কি? পালকি বেয়ারা বলে দিলেন। তোমার শাশুড়ির অসুখ শুনে খুব দুঃখ করে বলতে লাগলেন, আমার বড় বিপদের দিনে জ্ঞানদাকে পাঠিয়ে দিয়েছিলেন। এখন আপনাদের বিপদের সময় এমন পাষণ্ড সংসারে যে কে আছে যে তাকে ফেরত পাঠাতে আপত্তি করব? এক্ষুনি নিয়ে যান, আমি সমস্ত বন্দোবস্ত করে দিচ্ছি। জ্ঞানদা এতক্ষণ একেবারে নিঃশব্দে দাঁড়াইয়াছিল। অকস্মাৎ বিবর্ণ মুখে বলিয়া উঠিল, চাটুজ্যমশাই বললেন এ কথা? এক্ষুনি পাঠাবেন? আজই? সৌদামণি খুশি হইয়া কহিল, হ্যাঁ, বললেন বউ কি, বরঞ্চ এমনও বলে দিলেন, খেয়ে দিয়ে বেরিয়ে পড়লে 3টের গাড়ি ধরে অনায়াসে কাল নাগাদ বাড়ি পৌঁছানো যাবে। তাছাড়া ঘরে মরো মরো রোগী, কোথাও কি একটা দিন দেরি করার জো আছে বৌদিদি? আহা, বুড়ি যেন কেবল হাপিত্যেশ করে তোমারই পথ চেয়ে বসে আছে। জ্ঞানদা কেবল কলের পুতুলের মতো তাহার পূর্ব কথাটি আবৃত করিতে লাগিলেন। কহিল, উনি বললেন পাঠাবেন আজই? বৃদ্ধ মাথা নাড়িয়া কহিলেন, হ্যাঁ মা, আজ বই কি, থাকবার তো জো নেই। কিন্তু সৌদামণি বিরক্ত হইয়া উঠিতেছিল। তাহার কণ্ঠস্বরে তাহা প্রকাশ পাইল। কহিল, শোনো কথা একবার, শাশুড়ি মরে, যার ঘরের বউ তিনি নিজে নিতে এসেছেন, কে পাঠাবে শুনি? তাছাড়া আর থাকাই বা কি জন্যে? ভালো, তোমার ভগ্নিপতিকে জিজ্ঞেস করেই না হয় পাঠাও না বৌদিদি। কিন্তু পাঠাতে হইল না। বোধ করি কাছেই কোথাও তিনি অপেক্ষা করিতেছিলেন। খটখট করিয়া আসিয়া উপস্থিত হইলেন। ভাবটা অত্যন্ত ব্যস্ত। বৃদ্ধকে উদ্ধস্য করিয়া কহিলেন, না মুখুজ্যেমশাই, বসে গল্প করলে চলবে না, বেলা বেড়ে যাচ্ছে। সান্ধানিক সেরে আহারাদির পরে একটু বিশ্রাম করেই বেরিয়ে পড়তে হবে সময় থাকতে। ওদিকে আবার বেলা পড়বে, বিলক্ষণ, পাঠাতে আপত্তি। আমাদের না হয় একটু কষ্টই হবে, তা বলে ও কি কথা? শাশুড়ি ঠাকুরের অত বড় ব্যায়াম, আমার যে সহস্র ঝঞ্ঝাট, এতটুকু ফুরসত নেই। নইলে যে নিজে গিয়ে জ্ঞানদাকে রেখে দিয়ে আসতুম। চিঠি কি একটাও পেলাম? তাহলে আপনাকে নাকি আবার কষ্ট করে আসতে হয়? পিয়ন বেটারা সব হয়েছে। কালি কোথায় গেলি? ভুলোকে না হয় বল, এক কলকে তামাক দিয়ে যার। নিন মুখুজ্যেমশাই, আর দেরি নয়, উঠুন। জ্ঞানদা, একটু চটপট করে নাও দিদি, ওদিকে আবার 3টের গাড়ি ধরা চাই। আহ, চোংদারটা আবার বাইরে বসে। গিন্নি স্বর্গীয় হওয়া থেকে যে কি হয়েছে মন বসছেই না মুখুজ্যেমশাই, কিছু মনেই থাকে না। মধুসূদন, তুমি ভরসা। বলিতে বলিতে গোলক চাটুজ্যমশাই যে পথে আসিয়াছিলেন সে পথে সমস্ত বাড়িটা খড়মের কঠোর শব্দে মুখরিত করিয়া
বাহির হইয়া গেলেন। জ্ঞানদা একটা কথার জবাব দিল না, কেবল সেদিকে চাইয়া পাথরের ন্যায় শক্ত হইয়া দাঁড়াইয়া রইল। ভুলো আসিয়া কহিল, মাসিমা, খোকাবাবু নাইবার জন্যে কাঁদছে, নদী থেকে নিয়ে যাব? জ্ঞানদা তেমনি নিশ্চল নিঃশব্দ হইয়া রইল। ভিত্তির আবেদন বোধ হয় তাহার কানেও গেল না। বৃদ্ধের শ্বশুর ধীরে ধীরে দাঁড়িয়া উঠিয়া বলিল, মা, আমি তাহলে বাইরে যাই, তুমি প্রস্তুত হয়ে নাও। সধু কহিল, আজ তো ষষ্ঠী, বৌদিদি এবেলা ভাত খাবে না বলে দিও। জ্ঞানদা সহসা দাঁড়াইয়া কহিল, বাবা, আমি যাব না। বৃদ্ধ চমকাইয়া উঠিলেন, কহিলেন, যাবে না কেন মা? আজ তো বেশ দিন। সৌদামিনী ষষ্ঠীর ফলার ভুলিয়া সঙ্গে সঙ্গে বলিয়া উঠিলেন, আমরা যে ভট্টাচার্য মশাইকে দিয়ে দিনক্ষণ দেখিয়ে তবে বাড়ি থেকে বার হয়েছি বৌদি। জ্ঞানদা শুধু বলিল, না বাবা, আমি যেতে পারবো না। গোলকের বছর দশেকের ছেলেটা ছুটিয়া আসিয়া তাহার গলায় পড়িয়া বলিল, মাসিমা, তুমি বলে দাও না মাসিমা, আমি যাব নদীতে নাইতে, যাবই কিন্তু। জ্ঞানদা কাহাকে কিচ্ছু কহিল না, কেবল সেই দুর্দান্ত ছেলেটাকে সবলে বক্ষে চাপিয়া ধরিয়া হুহুরবে কাঁদিয়া উঠিল। বন্ধুরা, শেষ হলো বামুনের মেয়ের তৃতীয় পর্ব। আপনারা এর চতুর্থ পর্বটি পাবেন পরশু। তো এই পর্বটি শুনতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। তার সাথে অবশ্যই জানাবেন আজকে আমার গল্পপাঠ আপনাদের কেমন লেগেছে। আর আপনারা যদি আমার কণ্ঠে নতুন কোনো গল্প শুনতে চান বা বাংলা সাহিত্যের কোনো গল্প শুনতে চান, সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আজকের মতো শুভরাত্রি।